তামাদি আইনের ধারা ৩। তামাদি আইনের ধারা ৩-এ বলছে নির্ধারিত সময়ের মধ্যে মূল মামলা দায়ের করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদনপত্র দায়ের করতে হবে। যদি আমি নির্ধারিত সময়ের মধ্যে এই আপিল, যদি আমি নির্ধারিত সময়ের মধ্যে মূল মামলা, যদি আমি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করতে পারি, তাহলে আদালত কি করবে? তাহলে আদালত সেগুলোকে খারিজ করে দিবে। আদালত সেটাকে খারিজ করে দিবে। তাহলে খারিজের প্রসঙ্গ আসতেছে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। মূল মামলা, আসলে মূল মামলা বলতে কোনো কথা নাই, এটা বোঝার জন্য আমরা বলি, মানে মামলা হবে আর কি, মোকদ্দমা হবে। এখন মূল মামলা কোনটাকে বলা হয়? যেটা আসলে একটা প্লেন্ট, একটা আর্জি প্রেজেন্টেশনের মাধ্যমে মামলাটা শুরু হয়, সেটাকে আমরা মূল মামলা বলি। আচ্ছা, তারপর এটার সাথে সাথে কি আছে? অ্যাপিল আছে আর হচ্ছে অ্যাপ্লিকেশন আছে। তাহলে এগুলো নির্ধারিত সময়ের পরে ইনস্টিটিউট করলে, দায়ের করলে এগুলো ডিসমিস হয়ে যায়, খারিজ হয়ে যায়। তাহলে দেখেন খারিজ হয়ে যাচ্ছে, ধারা 3-এ খারিজ হয়ে যাচ্ছে। কি কি খারিজ হয়ে যাচ্ছে? ডিসমিস হয়ে যাচ্ছে সুট, অ্যাপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন। এখন আমরা দেখব ডিসমিস হবে না, আমরা সেকশন 3-এর এগেইনস্টে গিয়ে কথা বলবো, ধারা 3-এর বিরুদ্ধে আমরা কথা বলবো। প্রশ্ন লিখি, নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত, প্রশ্নটা লিখি, নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মামলা আদালত খারিজ করে না, যদিও তামাদি আইনের 3 ধারায় নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মোকদ্দমাকে খারিজ করা আদালতের জন্য, স্যার খারিজ করে না, যদিও তামাদি আইনের 3 ধারায়, তারপরে কি? যদিও তামাদি আইনের 3 ধারা অনুসারে নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মূল মামলাকে আদালতের জন্য খারিজের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রশ্নটাকে যদি আমরা একটু সংক্ষেপ করি, 3 ধারায় নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মূল মামলা আদালতে
আদালত খারিজ করতে বাধ্য। 3 ধারা অনুসারে নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মূল মামলা আদালত খারিজ করতে বাধ্য। এই বক্তব্যর বিপরীতে অবস্থান করুন। এই বক্তব্যর বিপরীতে অবস্থান করুন। এই বক্তব্যর বিপরীতে অবস্থান করুন। আমরা আরেকটা প্রশ্ন লিখব। নির্ধারিত সময়ের পরে আপিল দায়ের করা হলে আপিল খারিজ নাও হতে পারে। নির্ধারিত সময়ের পরে আপিল দায়ের করা না হলে পরবর্তীতে দায়েরকৃত আপিল খারিজ হবে না। দাদা ভুলাই লাইছি প্রশ্নটা, প্লিজ দাদা আবার শুরু করতে হবে। নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত আপিল আদালত খারিজ করবে না। এবার লিখি নির্ধারিত সময়ের পরে 3 নম্বর প্রশ্ন। নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত আবেদনপত্র পরবর্তী দায়েরকৃত আপিল, এরপর কি হবে দাদা? দায়েরকৃত আপিল আদালত খারিজ করবে না। থ্যাংক ইউ। নির্ধারিত সময়ের পরে পরের প্রশ্ন। নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মোকদ্দমা দায়েরকৃত আবেদন, নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত আবেদন মানে অ্যাপ্লিকেশন। মোকদ্দমা হবে না দাদা? হ্যাঁ না, মোকদ্দমা তো আগেই গেছে, মূল মামলা। মোকদ্দমা তো আগেই গেছে, আচ্ছা ঠিক আছে। মূল মামলা। নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত আবেদন আদালত খারিজ করবে না। তাহলে আমরা 3টা প্রশ্ন মূলত দেখলাম। আমরা 3টা প্রশ্ন দেখলাম। এই 3টা প্রশ্ন কেউ কেউ একটু বলতে পারবেন যে 3টা প্রশ্ন কি কি ছিল আমাদের? দাদা ফুল পাবো, আপিল, দরখাস্ত, ওই 3টা ক্ষেত্রে আমাদের দ্বারা প্রযোজ্য হবে না। আমাদের মূল কথা কি? আমাদের মূল কথা হচ্ছে আমরা যে 3টা ক্ষেত্রকে বলতেছি 3 ধারার আলোকে খারিজ করে দিবে, এখন আমরা উত্তর দেখব আদালত খারিজ করবে না। এতটুকু তো ক্লিয়ার? আমরা উত্তর দেখব আদালত কোন সুটকে, কোন আপিলকে, কোন অ্যাপ্লিকেশনকে যদি নির্ধারিত, যদি ফিক্সড টাইম, স্পেসিফাইড টাইম এর পরেও যদি ইনস্টিটিউট করা হয়, দায়ের করা হয়, আদালত সেটাকে ডিসমিস করবে না। আদালত সেটাকে ডিসমিস করবে না। উত্তর।
আমি একটা ফুল একটা উত্তর লিখি। উত্তর লেখার আগে আমরা ধারা 14-তে পড়বো। ধারা 14, ধারা 14, ধারা 14। আচ্ছা, তাহলে দেখেন, তার মানে মূল মামলা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, তো মূল মামলা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা নির্ধারিত সময়ের পরে দায়ের করা যায় না। করা যায়, মামলা করতে তো আর সমস্যা নেই ভাই, সমস্যা আছে না। তো আপনার দায়ের করছে, আদালত সেটাকে ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলক ভাবে খারিজ করে দিবে। এটা যে বাধ্যতামূলক, এটা যে বাধ্যতামূলক, এটা কেমনে বুঝলাম? এটা বুঝলাম আমরা যদি ইংলিশে একটু পড়ি, সেখানে দেখবেন shall be dismissed, shall be dismissed, এটা আছে, মানে খারিজ হয়ে যাবেই, shall be dismissed। তাহলে খারিজ হয়ে যাবেই। তাহলে আদালত নির্ধারিত সময়ের পরে মামলা দায়ের করলে সেটাকে খারিজ করে দিতে বাধ্য। এখন আমরা দেখব যে ধারা 14-তে বলছে, ধারা 14-তে যাওয়ার আগে আমরা একটা জায়গা পড়ি, রিটার্ন অফ প্লেন্ট। আর আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম, আরজি ফেরত। একটা উপরে হেডলাইন দিই, আরজি ফেরত, রিটার্ন অফ প্লেন্ট। এই রিটার্ন অফ প্লেন্ট কোথায় আছে, আরজি ফেরত কোথায় আছে? আছে হচ্ছে আদেশ 7-এর রুল 10-এ, আদেশ 7-এর রুল 10-এ। রিটার্ন অফ প্লেন্ট কেন হয় এই? আচ্ছা, তাহলে রিটার্ন অফ প্লেন্ট যদি আমরা পড়তে যাই, আরজি ফেরত যদি পড়তে যাই, তাহলে আমাদেরকে জানতে হবে আরজিটা কি, ঠিক না? যে জিনিসটা ফেরত দিতেছে সে জিনিসটাই জানি না কি, সে জিনিসটার নাম হচ্ছে প্লেন্ট, PLAINT। সে জিনিসটার নাম হচ্ছে প্লেন্ট, আর এটাকে আমরা বলতেছি রিটার্ন, রিটার্ন অফ প্লেন্ট, মানে হচ্ছে আরজি ফেরত। আরজি ফেরত কোথায় আছে? অর্ডার 7 রুল 10। এখানে আমরা একটা শব্দ লিখবো, গুড ফেইথ। গুড ফেইথ লিখবো, গুড ফেইথ। আর একটা লিখবো জুরিসডিকশন। গুড ফেথ লিখলাম, জুরিসডিকশন লিখলাম। জুরিসডিকশনের বাংলা হচ্ছে, জুরিসডিকশনের বাংলা হচ্ছে এখতিয়ার, এখতিয়ার। জুরিসডিকশনের বাংলা হচ্ছে এখতিয়ার। গুড ফেইথের বাংলা হচ্ছে সরল বিশ্বাস, সাদা মনের মানুষ আর কি, সরল বিশ্বাস। এবার আমরা আসি একটা কোর্টের একটা মামলা পরিচালনা করার। ও তাহলে প্লেনটা কি? প্লেন্ট হচ্ছে কোনো কিছু না, প্লেন্ট হচ্ছে একটা পেপার, একটা কাগজ, একটা মাধ্যম, যেটার মাধ্যমে একটা সিভিল সুট শুরু হয়, যেটার মাধ্যমে একটা দেওয়ানি মোকদ্দমা শুরু হয়। আদালতে, আদালতে আরজি দাখিলের মাধ্যমে
একটি দেওয়ানি মামলা শুরু হয়, তাহলে প্লেইন্ট হচ্ছে দেওয়ানি কার্যবিধির প্রথম, মানে দেওয়ানি কার্যবিধির ফাউন্ডেশন, ভিত্তি, যেটার মাধ্যমে দেওয়ানির ফাংশনটা শুরু হয়। তাহলে আমরা প্লেইন্ট কি, প্লেইন্ট হচ্ছে কি, প্লেইন্টের ডেফিনেশন আমাদের আইনে নাই, সিপিসিতে নাই। আমরা যদি সেকশন 26-এ যাই, সেকশন 26, সিপিসি সেকশন 26, সিপিসি সেকশন 26, সেখানে বলছে যে একটি দেওয়ানি মোকদ্দমা একটা সিভিল সুট, আমরা বাংলার প্র্যাকটিসটা একটু কম করি, একটা সিভিল সুট মানে দেওয়ানি মোকদ্দমা শুরু হয় উইথ দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট, একটা আর্জি দাখিলের মাধ্যমে। তাহলে আর্জিটাকে, প্লেন্টটাকে, প্লেন্ট হচ্ছে is a statement through which a civil suit is started in the code of civil, সিভিল কোর্টে যেটার মাধ্যমে একটা মামলা শুরু হয় সেটার নাম হচ্ছে প্লেন্ট। ওকে, তাহলে রিটার্ন অফ প্লেন্টটা কি? আমরা এখন লিখব জুরিসডিকশন, না, আমরা এখন লিখব ক্লাসিফিকেশন অফ সিভিল কোর্টস। আমরা এখন লিখব দেওয়ানি আদালতের প্রকারভেদ। আমার কিন্তু ভাই এগুলো আলোচনা করার কোনো দরকার নাই। ক্লাসিফিকেশন অফ সিভিল সুট মানে হচ্ছে দেওয়ানি আদালতের প্রকারভেদ। দেওয়ানি আদালতের প্রকারভেদ, দেওয়ানি আদালত 5 প্রকার। দেওয়ানি আদালত 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ, মানে হচ্ছে সহকারী জজ। 2 হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, মানে হচ্ছে সিনিয়র সহকারী জজ। 3 হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। 4 হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট মানে হচ্ছে যুগ্ম জেলা জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে যুগ্ম জেলা জজ। আর হচ্ছে অ্যাডিশনাল যুগ্ম জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ মানে হচ্ছে অতিরিক্ত জেলা জজ। আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ বা জেলা জজ। তাহলে আমরা দেওয়ানি আদালতের এখতিয়ার পাই, দেওয়ানি আদালতের এখতিয়ার পাই, সরি, দেওয়ানি আদালতের দাদা। প্রকারভেদ পাই। নাইম ভাই বলেন। জি দাদা, ওই যে এবার যে আপনার এই যে পিকুনারি জুরিসডিকশন যে ঠিক করে দিচ্ছে আপনার, এটা কি আপনার 2020 না 21 20, আইনটার নাম্বার 2020। 2020? আচ্ছা, মানে দুইজনকেই তো ঠিক করে দিচ্ছে দাদা, নাকি আপনারা যে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেওয়ানি আদালতের প্রকারভেদ আমরা দেখলাম যে 5 টাইপস অফ সিভিল কোর্টস, 5 টাইপস অফ সিভিল কোর্টস। একটা হচ্ছে কি কি আছে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, তারপরে আছে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যুগ্ম এন্ড জেলা ডিস্ট্রিক্ট জজ, জাজ। হ্যাঁ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অতিরিক্ত জেলা জজ, আরেকটা হচ্ছে জেলা জজ। ওকে,
এখন প্রশ্ন হচ্ছে কোন আদালত কতটুকু মূল্যমানের মামলা নিতে পারবে, কোন আদালত কোন এলাকার মামলা নিতে পারবে, কোন আদালত কোন বিষয়ের মামলা নিতে পারবে, মানে আঞ্চলিক এখতিয়ার প্লাস হচ্ছে আর্থিক এখতিয়ার, বিষয়গত এখতিয়ার আদালতের আছে। আমরা বোঝার জন্য আমরা যদি পিকুনিয়ারি জুরিসডিকশন বলি, আদালতের আর্থিক এখতিয়ার বলি, সেখানে আমরা দেখব যে সহকারী জজ, ধরেন আপনার সাথে আমার একটা সম্পত্তি নিয়ে ঝামেলা, সেই সম্পত্তি নিয়ে আমি মামলা করব। প্রশ্ন হচ্ছে আমার কোর্ট আছে 5টা, আমার আদালত আছে 5টা, এখন আমি কোন কোর্টে গিয়ে মামলা দায়ের করব? সেখানে আমার দেখতে হবে সেই সম্পত্তির ভ্যালুটা কত, সেই সম্পত্তির দামটা কত। সম্পত্তির দাম যদি 1 থেকে 15 লক্ষ হয়, তাহলে সেই মামলাটা করতে হবে সহকারী জজের নিকট। 15 লক্ষ থেকে 25 লক্ষ পর্যন্ত হয়, তাহলে সেটা করতে হবে সিনিয়র সহকারী জজের নিকট। যদি সম্পত্তির আর্থিক মূল্য যদি সীমাহীন হয়, অনির্ধারিত হয়, বা এই 25 লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেই মামলা দায়ের করতে হবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে। সেই মামলা দায়ের করতে হবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে। ওকে, তাহলে এখানে দেখেন যে আমার একটা সম্পত্তি নিয়ে ঝামেলা, আমার হচ্ছে মামলার কারণ উৎপত্তি হলো, আমার একটা সম্পত্তি নিয়ে ঝামেলা, আমার হচ্ছে মামলার কারণ উৎপত্তি হলো। হ্যাঁ, আমার হচ্ছে মামলার কারণ উৎপত্তি হলো, তখন আমি কি করব? তখন আমি কি করব? তখন আমি আদালতে গিয়ে মামলা দায়ের করবো, রাইট? এখন প্রশ্ন হচ্ছে আমার সম্পত্তির ভ্যালুয়েশন হচ্ছে, সম্পত্তির মূল্য হচ্ছে 19 লক্ষ টাকা। যখন সম্পত্তির মূল্য 19 লক্ষ টাকা, তার সেই বিষয়ে মামলাদার তখন সেই মূল্যমানের মামলাটা কোথায় দায়ের করব? দায়ের করব হচ্ছে সহকারী জজ। সিনিয়র সহকারী জজের কাছে। সিনিয়র সহকারী জজের কাছে, কারণ 15 লক্ষ টাকা পর্যন্ত সহকারী জজ, 15 থেকে 25 লক্ষ হচ্ছে সিনিয়র সহকারী জজ। আমি কি করলাম? আমার মনের মধ্যে কোনো দোষ নাই, আমার মনের মধ্যে অপর পক্ষকে বিলম্ব ঘটাবো, অপর পক্ষকে হয়রানি করব, এই ধরনের চিন্তা ভাবনা আমার মধ্যে নাই। আমি অন গুড ফেইথ, গুড ফেইথ আমরা একটু আগে লিখছিলাম, গুড ফেইথে, সরল বিশ্বাসে আমি কি করলাম? আমি সহকারী জজের নিকট আরজিটি দাখিল করলাম। আরজি দাখিল করা মানে কি ভাই? আরজি দাখিল করা মানে হচ্ছে একটা দেওয়ানি মামলা শুরু হয়ে যাওয়া। আরজি দাখিল মানে কি? একটা দেওয়ানি মামলা শুরু হয়ে যাওয়া। তাহলে আমি আরজিটি দাখিল করলাম কোথায়? আরজিটি আমি আরজিটি দাখিল করলাম, আমি আরজিটি দাখিল করলাম হচ্ছে সহকারী জজ। সহকারী জজের নিকট, কিন্তু আমার উচিত ছিল সিনিয়র সহকারী জজের নিকট আরজিটি দাখিল করা। আমি যে সহকারী জজের নিকট আরজিটি দাখিল করছি, আমার মনের মধ্যে কোনো দোষ ছিল না, আমি গুড ফেইথে, সরল বিশ্বাসে আমি সহকারী জজের নিকট 19 লক্ষ টাকার মূল্যমানের মামলাটি দাখিল করলাম। প্রশ্ন, সহকারী জজের কি এই মামলাটি নেওয়ার এখতিয়ার আছে? এখতিয়ার নাই, জুরিসডিকশন নাই। তার মানে হচ্ছে যেই কোর্টের জুরিসডিকশন নাই,
এবার একটু লিখি, যেই কোর্টের জুরিসডিকশন নাই, যেই কোর্টের কোনো মামলা পরিচালনা করার এখতিয়ার নাই, এখতিয়ার বা জুরিসডিকশন নাই, সেই কোর্টে সরল বিশ্বাসে, সেই কোর্টে সরল বিশ্বাসে আরজিটি দাখিল করা হলে আদালত আরজিটি যথাযথ আদালতে উপস্থাপন করার জন্য ফেরত পাঠাবে। আদালত যথাযথ আদালতে, প্রপার কোর্ট যথাযথ আদালতে উপস্থাপনের জন্য, প্রেজেন্ট করার জন্য কি করবে? রিটার্ন করবে। তাহলে প্লেন্ট রিটার্ন হচ্ছে, সেটাকে আমরা বলতেছি রিটার্ন অফ প্লেন্ট। গ্রাউন্ডটা কি? গ্রাউন্ড হচ্ছে হ্যাভিং দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট এন্ড অন গুড ফেইথ। দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, তখন আদালতে আর্জিটা ফেরত পাঠাবে। বলবে এটা এই আদালতে না, আপনার জন্য যেটা প্রপার কোর্ট আপনি সেই কোর্টে যান। এবার আমরা একটা ফ্যাক্ট লিখি। এক্স এর একটু লিখি, এক্স এর মামলা করার কারণ, আমরা আনুমানিক একটা ফ্যাক্ট, কাল্পনিক। এক্স এর মামলা করার কারণ উৎপত্তি হলো 1 জানুয়ারি 2021। 1 জানুয়ারি 2021 মামলাটি দায়ের করতে হবে 1 জানুয়ারি 2022 মধ্যে, মানে 1 বছর সময় আর কি। 1 জানুয়ারি 2022 এবং মামলাটি দায়ের করতে হবে সহকারী জজ আদালতে। মামলাটি দায়ের করতে হবে সহকারী জজ আদালতে। মামলাটি দায়ের করতে হবে সহকারী জজ আদালতে।